আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। অদ্ভুত নকশা অঙ্কিত একটি কাঠের বাক্স নিয়ে ছুটে চলেছে এক বয়স্ক ভদ্রলোক। দুই পাশে দুটি নদী, যার একটির তীর বরাবর যত সামনের দিকে এগিয়ে চলেছেন তিনি, ততই যেন মধ্যভাগের ভূমি সংকীর্ণ হতে শুরু করেছে। আর দুই পাশে প্রবাহিত হওয়া দুটি নদী ক্রমশ মিলে যাচ্ছে এবং সে স্থান জুড়ে ছড়িয়ে পড়ছে অগাধ জলরাশি। তীব্র সেই জলরাশির গর্জন সেই বৃদ্ধের শ্রবণ ক্ষমতাকে যেন ধ্বংস করে দিচ্ছে, এবং সেই সাথেই ভেসে আসছে এক তীব্র নারকীয় হুঙ্কার। বৃদ্ধ বোঝেন আর তার বাঁচার পথ নেই। যে অভিশাপ দীর্ঘ বহু বছর ধরে সুপ্ত ছিল এই উপত্যকার মাঝে, মুহূর্তের হঠকারিতায় এবং তার নিজের নির্বুদ্ধিতাতে সে যেন সেই অভিশাপকেই জাগিয়ে তুলেছে। আর এই জাগিয়ে তোলার ফলস্বরূপ উন্মুক্ত হয়ে গিয়েছে বর্তমান এই লৌকিক পৃথিবীর সঙ্গে একই সমান্তরালে অবস্থান করা আরও এক অতীন্দ্রিয় জগতের দ্বার, যেই দ্বার থেকে বর্তমানে উঠে এসেছে সে। বৃদ্ধের এই একটি কণ্ঠস্বরই শেষবারের মতন শোনা যায়, এবং তারপরেই প্রবল জলোচ্ছ্বাসের সাথে যেন তার শরীরটাও তলিয়ে যায়, ভেসে যায় সেই উপত্যকা। ইতিমধ্যেই আকাশের পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে গাঢ় লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। নিশাচর পাখির দল পাহাড়ের চূড়ায় কয়েকটা পাক খেয়ে যায়, ডেকে ওঠে অশনি বার্তা প্রদানকারী, এবং সেই সাথেই ধীরে ধীরে জল থেকে উঠে আসে এক কুণ্ডলীকৃত ছায়া। আজ থার্সডে হরর ডোজে আমরা নিয়ে এসেছি শহর বাংলার এক অলৌকিক, এক ভয়ানক গল্প, মৃত্যু পুঁথির গ্রাস। লিখেছেন শিল্পী চক্রবর্তী। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজ আমি তোমাদের সংস্কৃত সাহিত্যের এমন এক মানুষের সম্পর্কে জানাবো, যার জন্মকাল এবং রচনাকাল নিয়ে সাহিত্য জগতে এক বিরাট ভ্রম রয়েছে। মানুষটির নাম ভাস। তোমরা হয়তো কালিদাসের নাম সকলেই শুনে থাকবে, তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এনাকে কিন্তু কালিদাসেরও পূর্বসূরি বলে মনে করা হয়। মজার বিষয় কি জানো? অনেক ভাষাতাত্ত্বিকের মতে কালিদাসের লেখাতেও ভাসের প্রভাব অনস্বীকার্য, যদিও সেই বিষয়ে আমি তোমাদের অন্য একটা ক্লাসে বিস্তারিত বোঝাবো। মূল ব্যাখ্যায় আসি তাহলে। তো ভাস পড়তে গেলে আমাদের সবার প্রথমেই জানতে হবে ভাসের রচনা কিভাবে সর্বপ্রথম সাহিত্য জগতে আবিষ্কৃত হলো। সূচনাটা 1909 সাল। ত্রিবাঙ্কুর রাজ্য সরকার সংস্কৃত সাহিত্যের অপ্রকাশিত রচনাসমূহের প্রকাশনার জন্য একটি বিভাগ স্থাপনা করলেন, এবং এই বিভাগকে পরিচালনা করার সম্পূর্ণ দায়ভার দিলেন মহামহোপাধ্যায় টিজি শাস্ত্রীর ওপর। আর এই কাজ করতে গিয়েই মূলত শাস্ত্রী মহাশয়ের সেই সময় বেশ কিছু পুরনো পুঁথিপত্র সংগ্রহের প্রয়োজন হয়ে পড়ল, এবং এভাবেই তার তত্ত্বাবধানে তার টিম ঘুরতে ঘুরতে পদ্মনাভপুরমের কাছে মনোলিক্করনাথম নামক একটি স্থানে উপস্থিত হলেন, এবং সেখান থেকে একটা বহু প্রাচীন তালপাতার একটি লেখ্য সংগ্রহ করলেন। পরে সেই গ্রথিত লেখ্য খোলার পর বুঝতে পারলেন সেটি একটি মালায়ালাম হরফে লেখা 105টি পৃষ্ঠার পুঁথি।
প্রত্যেকটি পৃষ্ঠা ভালো করে দেখার পর তারা বুঝতে পারলেন প্রত্যেকটি পৃষ্ঠাতে 10টি করে লাইন রয়েছে, এবং সমগ্র পুঁথি পাঠ করার পর তারা এও বুঝলেন যে সেখানে মোট 10টি নাটক রয়েছে, যেগুলি হল স্বপ্ন বাসবদত্তা, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ ইত্যাদি। চলে যাও, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমি সহ্য করতে পারছি না তোমার এই রূপ। আমার সামনে এসো না, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। চলে যাও তুমি, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ইতি, ইতি, কি করছো তুমি? ইতি, আর ইউ ওকে? সংস্কৃত সাহিত্যের ভাস পড়াচ্ছিল এতক্ষণ আরণ্যক দাশগুপ্ত। হঠাৎ করে ক্লাসের একেবারে শেষ বেঞ্চে বসে থাকা ইতি বলে মেয়েটির মধ্যে অসংলগ্নতা দেখা দেওয়াতে ও পড়া থামিয়ে প্রায় নিজের জায়গায় দাঁড়িয়েই ইতিকে প্রশ্ন করে ওঠে। তবে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই ক্লাসের বাকিরাও ওর দিকে ঘুরে তাকায়। ততক্ষণে ইতি নামের মেয়েটি কেমনভাবে যেন কাঁপতে শুরু করেছে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। ওকে দেখে মনে হচ্ছে ওর সামনে যেন এমন কেউ দাঁড়িয়ে রয়েছে যাকে দেখে ও অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে দুটো দাঁতের পাটি একসঙ্গে লেগে গিয়েছে ওর। ইতি, ইতি, কি করছো তুমি? ইতি, আর ইউ ওকে? আরণ্যক বেগতিক দেখে তাড়াতাড়ি এগিয়ে যায় ইতির দিকে। ক্লাসের বাকি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে, এই 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 তোমরা ধরো ওকে, ওর হয়তো কোনো সমস্যা হচ্ছে। আর তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে এইচওডি ম্যাডামকে খবর দাও, বলো এক্ষুনি এই ক্লাসে আসতে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তবে ইতির অবস্থা দেখে আরণ্যকের মনে অন্য সন্দেহ জাগে। ঠিক যেই দিকটাকে উদ্দেশ্য করে ইতি এতক্ষণ নিজের মনেই কথা বলে চলেছিল, সেই দিকে একবার ভালো করে তাকায়ও, এবং তাকাতেই কেমন যেন একটা গম্ভীরতা চেপে বসে ওর উপর। তবে পর মুহূর্তেই মনে হয় ওর ধারণা ভুল হতে পারে, হয়তো ইতির কোনো অসুখ আছে যার উপসর্গ এটা। স্যার, স্যার, ও তো সেন্সলেস হয়ে গেছে, এখন কি করব? তোমরা ওর চোখে মুখে জল দাও, আর আমাকে একটু ওর ওখানে যাওয়ার জন্য জায়গা করে দাও দেখি। তবে পূর্ববর্তী ধারণাটার থেকেও 100% সরে আসতে পারে না। আরণ্যক এগিয়ে এসে ইতির হাতের নাড়ি পরীক্ষা করে, এবং নাড়ি পরীক্ষা করতেই মুহূর্তের মধ্যে চমকে ওঠেও। বুঝতে পারে না যে কি করা উচিত এই মুহূর্তে, কিংবা কি বলা উচিত এই মুহূর্তে ওর। কেবল বিড়বিড় করে বলে ওঠে, হাউ ইজ দিস পসিবল? 5 মিনিটের মধ্যেই এইচওডি জয়মালা দেবী এসে উপস্থিত হন ঘরে। ওনাকে দেখে ছাত্রছাত্রীরা পাশে সরে যায়। উনি এগিয়ে এসে ইতিকে যে বেঞ্চটিতে শোয়ানো হয়েছিল সেখানে দাঁড়ান। ব্যতিব্যস্ত হয়ে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করেন। তবে আরণ্যকের দৃষ্টি তখনও স্থির ইতির কপালের দিকে। আরণ্যক, আরণ্যক! ম্যাডামের ডাকে সম্বিত ফেরে আরণ্যকের। এক অসহায় এবং উদ্ভ্রান্ত দৃষ্টির মিশ্রণ নিয়ে তাকায় সে জয়মালা ম্যাডামের দিকে। কি হয়েছে ওর? হঠাৎ করে এমন হলো কি করে? তুমি যখন ক্লাসে এলে অস্বস্তিকর কিছু দেখেছিলে কি? সুস্থ স্বাভাবিক একটা মেয়ে কিছুক্ষণ আগেও তো আমার ক্লাসে ঠিকঠাকই ছিল। ম্যাডামের কথা শুনে আরণ্যক ওনার চোখের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ওর কথার উত্তরও দিতে পারে না। কেবল আরণ্যক দুপাশে মাথা নাড়ায়। ওর এভাবে মাথা নাড়ানোর কারণ বোঝে না জয়মালা দেবী, তাই আবারও বলে ওঠেন, আমার মনে হয় অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার প্রয়োজন আছে। এক্ষুনি ওকে হসপিটালাইজ করতে হবে। দাঁড়াও, আমি প্রিন্সিপালকে। শি ইজ নো মোর ম্যাডাম। এতক্ষণ ইতির মাথাটা দিয়ার কোলের উপর রাখা ছিল, তবে শি ইজ নো মোর কথাটা আরণ্যকের মুখ থেকে শোনার পরেই দিয়া লাফিয়ে ওখান থেকে সরে যায়। আশেপাশে আরও যারা ছিল তারাও যতটা সম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করে। একে অপরের মুখের দিকে তাকায়। মৌমাছির ভন ভন শব্দের উৎস যেরকম হয়, ঘরের মধ্যেকার গুঞ্জনটাও এই মুহূর্তে ঠিক সেরকমই হয়েছে। ইতিমধ্যেই রুমে এসে প্রবেশ করেছেন
ডিপার্টমেন্টের বাকি প্রফেসররা। সেই সাথে খবরটা বাইরে যেতে অফিসের স্টাফরাও একজন দুজন করে এসে উঁকি মারছেন দরজার কাছ থেকে। এভাবেই প্রায় কয়েক মুহূর্ত কাটল। প্রিন্সিপাল মহাশয়ও এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই সেখানে। এখন এই মুহূর্তে ঠিক কী করণীয় তাদের, সেটাই বোঝার চেষ্টা করছেন। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কলেজ অথরিটির তৎপরতায় ইতির দেহটিকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আরণ্যক নারী পরীক্ষা করে বলেছিল ঠিকই, তবে ফিজিওলজি ডিপার্টমেন্টের ম্যাডাম এসে আরও একবার কাজটি করেন। তার মতামত একই আরণ্যকের সাথে, তবে তাদের মতামতের থেকেও বেশি প্রাধান্য পাবে এক্ষেত্রে হসপিটাল অথরিটির মতামত। তাই ইতির বাড়িতে খবর পাঠিয়ে ওর দেহটিকে নিয়ে আসা হয়েছে হসপিটালে। এখানেই মূলত ওর পোস্টমর্টম এবং যা যাবতীয় কাজ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে। ছাত্রছাত্রীদেরকে একে একে সেখান থেকে তাদের বাড়ির দিকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাটা যেহেতু ক্লাসরুমে ঘটেছে, তাই পুলিশের জেরার মুখে তাদের প্রত্যেককেই পড়তে হতো। একটা লং প্রসিডিওরের মধ্যে দিয়ে যেহেতু তাদেরকে যেতে হবে, তাই ছাত্রছাত্রীদেরকে আর আটকে রাখতে চায়নি জয়মালা দেবী। উনি এখনও যেন বুঝে উঠতে পারছেন না যে কি থেকে কি হয়ে গেল। সচরাচর হাসি খুশি থাকা ইতি হঠাৎ করে কেন এভাবে? আসলে প্রশ্ন অনেকগুলো, কিন্তু উত্তর একটাও জানা নেই কারোর। আরণ্যক অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে সে এগিয়ে আসে জয়মালা দেবীর কাছে। তাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, ইতির বাড়িতে খবর দেয়া হয়ে গেছে। মেয়েটি মামার বাড়িতে থাকে, আপনি হয়তো জানেন বিষয়টা। তবে ওর বাড়িতে ফোন করে আমি একটা ভীষণ দুঃসংবাদ পেয়েছি। শুনলাম কিছুদিন আগেই ওর মামা মারা গিয়েছেন, এবং সেটা বড়ই অদ্ভুতভাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মামি নিজেও মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। ফ্যামিলিতে আর কেউ তেমনভাবে নেই। এই পাড়া প্রতিবেশীরা হয়তো দু একজন আসবে, তাই হয়তো পরবর্তী কার্যকলাপ ঠিক কিভাবে হবে সেটা যদি আপনি একটু বলেন তাহলে সুবিধা হতো। একান্তই যদি পরিবারে কেউ আসতে না পারেন তাহলে বিষয়টা অন্যভাবে মেটাতে হবে। আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই তো পুলিশ চলে আসবেন, তারাই না হয় এরপরে এসে গাইড করবেন আমাদের কিভাবে কি করতে হবে। মূলত যা যাবতীয় অফিসিয়াল কাজকর্ম ছিল সেই সমস্ত শেষ হতে হতে প্রায় ঘন্টা দুয়েক তো কেটেই গেল। অবশ্য 4 ঘন্টার আগে হসপিটাল থেকে কোনোভাবেই তো ডেড বডি রিলিজ করা যাবে না, তাই সেই সময়টুকু অপেক্ষা করতেই হবে আমাদের। যারা হসপিটালে এসেছিলেন তারা তো বেশিরভাগ জনই একে একে চলে গেছেন। তবে আপনি আর দিগ্বিজয় স্যার যদি থেকে যান তাহলে ভালোই হয়, বাকি সময়টুকুও কেটে যাবে। আরণ্যক ও ডিপার্টমেন্টের আরেক স্যার দিগ্বিজয় স্যার জয়মালা দেবীর কথা ফেলতে পারলেন না, থেকে যেতে হলো তাদের। বডি রিলিজ করার আগে হঠাৎ করেই ডক্টর হন্তদন্ত হয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে পড়লেন। যথারীতি তিনি ঘামছে। ওদেরকে দেখেই যত সংক্ষেপে পারে আরণ্যক এবং দিগ্বিজয় বাবুদের উদ্দেশ্য করেই বললেন, আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে ইমিডিয়েট মর্গে আসুন। আরণ্যক একবার দিগ্বিজয় বাবুর দিকে তাকায়। মর্গে যেতে হবে শুনে ওনার মুখটা এমনিতেই ফ্যাকাশে হয়ে গিয়েছে, তাই আরণ্যক নিজে থেকেই ডাক্তারকে বললেন, হ্যাঁ চলুন। তবে সত্যি বলতে আরণ্যক তখনও ভাবতে পারেনি যে মর্গে যাওয়ার পর ওকে ঠিক কী ধরনের দৃশ্য দেখতে হতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর ও যা দেখল তা হয়তো ওর এই 28 বছরের জীবনে একবারের জন্যও দেখেনি। পোস্টমর্টেম হওয়ার জন্য ইতির কপালের কাছে কাটা দাগ, এছাড়াও বেশ কয়েকটি জায়গায় শরীর চিরে পরীক্ষা করা হয়েছিল, এবং স্বাভাবিকভাবে যা হয়ে থাকে সামান্য একটা নর্মাল স্টিচ করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বডিকে। কিন্তু এই মুহূর্তে ইতির দেহটা সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। যে স্ট্রেচারে ওর নিথর দেহটাকে শোয়ানো ছিল সেই স্ট্রেচারের ওপরেই শরীর চুঁইয়ে নামছে তাজা রক্তের ধারা। যে স্টিচগুলো দ্বারা ক্ষত চিহ্নগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, এই মুহূর্তে সেই স্টিচগুলোই ধীরে ধীরে আলগা হচ্ছে, এবং সেখান থেকে বেরিয়ে আসছে শরীরের ভেতরে থাকা নিথর তন্ত্রসমূহের মাংসপিণ্ড। ঠোঁট নড়ছে না, অথচ ইতির দেহটার দিক থেকে ভেসে আসছে ভয়ানক এক অতি জাগতিক কণ্ঠস্বর। যেতে দে, যেতে দে, যেতে দে আমায়। আমাকে এখানে রাখলে তোদেরই বিপদ। যেতে দে আমাকে,
যেতে দে। ইতির পুরো বিষয়টা যেই ডাক্তার দেখেছিলেন, মানে যিনি আরণ্যককে এখানে ডেকে নিয়ে এসেছিলেন, তিনি অনেকক্ষণ আগেই ইতির অমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ঘর থেকে পালিয়ে গিয়েছেন। আরণ্যক একবার চারপাশে তাকায়। না, ঘরের মধ্যে এই মুহূর্তে ও ছাড়া আর জীবিত কেউ নেই, এবং সেই সাথেই ও লক্ষ্য করে যে ঘরটার মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কয়েকটা স্ট্রেচার, এবং তার মধ্যে প্রায় 2-3টেতে রাখা হয়েছে আরও 2-3টে ডেড বডি। তবে ও যখন পারিপার্শ্বিক পরিস্থিতি দেখছিল, তখন ক্রমশ ইতির শরীরটা শূন্যে ভাসমান অবস্থায় এগিয়ে আসতে শুরু করেছিল আরণ্যকের দিকে। লাশ কাটা ঘরের মধ্যে জ্বলতে থাকা বাল্বটা যেন আর প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখাতে চায় না অতিজাগতিক এই শক্তির সাথে। সেটা অদ্ভুত চিরচির শব্দ করে নিভে যায়, আর আলোটা নিভে যেতেই ঘরটা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণভাবে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে ঘর অন্ধকার হয়ে গেলেও এবার আরণ্যকের গলায় থাকা একটা পেন্ডেন্ট থেকে একটা তীব্র আলোকরশ্মি ঠিকরে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে আরণ্যকের মনে পড়ে যায় পেন্ডেন্টটার গুণ, যা ওকে ওর স্যার মিস্টার দেবশঙ্কর মুখোপাধ্যায় দিয়েছিলেন। প্রথমে তিনি এই দুর্লভ জিনিসের কার্যকরী ক্ষমতা সম্পর্কে ওকে জানালেও ওর নানা রকম কার্যকলাপ এবং প্যারানর্মাল জগৎকে নিয়ে ওর আগ্রহ দেখে তিনি পরবর্তীতে এর বিশেষ জিনিসের বিশেষত্ব সম্পর্কে জানিয়েছিলেন। তিনি ওকে বলেছিলেন যে এটা দেখতে পেন্ডেন্টের মতন হলেও এটি একটি বিশেষ গেজেট। এর দ্বারা কেবল কোনো অপশক্তি অধিকৃত হয়ে যাওয়া বডিকেই মূলত আইডেন্টিফাই করা যাবে। যখন আমাদের শরীরে আর কোনো সংজ্ঞা থাকে না, মৃত্যুর শিথিলতা তাকে স্পর্শ করে, তখন এমন অনেক শক্তি থাকে যারা সেই দেহকে আশ্রয় করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করে। আবার এমন অনেক ডিমন থাকে যারা জীবিত শরীরকেই নিজেদের মতন করে পরিচালনা করতে পারে। এই গেজেট কিন্তু উভয় ক্ষেত্রেই সেই অস্তিত্বকে বুঝিয়ে দেবে। তুমি শনাক্ত করতে পারবে, তবে মনে রেখো এর দ্বারা কিন্তু কোনোভাবেই তাকে ধ্বংস করা যাবে না। দেবশঙ্করের কথাটি মনে পড়তেই আরণ্যকের শিরদাঁড়া বেয়ে নামতে থাকে হিমশীতল জলস্রোত। আর কোনো উপায় না পেয়ে আরণ্যক ওই ঘরের দরজা যত দ্রুত সম্ভব খোলার চেষ্টা করে। দরজা অস্বাভাবিক রকম শক্ত হয়ে আটকে গিয়েছিল। আরণ্যক বুঝতে পারছিল না যে সত্যিও এই ঘর থেকে বের হতে পারবে কিনা। হয়তো ঈশ্বরের কোনো কৃপাদৃষ্টি ওর উপর ছিল, তাই শেষ মুহূর্তে এসে দরজাটা খুলতে সক্ষম হয়ও। বাইরে বেরিয়ে এসে যথারীতি হাঁপাতে থাকেও। শেষ মুহূর্তে ইতির ডেড বডি ওর যে খুব কাছে এসে গিয়েছিল তা ঘর অন্ধকার থাকলে ওর বুঝতে বাকি ছিল না। কয়েক ঘন্টাতেই যেন ইতির মৃতদেহতে কয়েকদিনের পচন ধরে গিয়েছিল, আর সেই পচনশীল দেহের গন্ধ এবং রাসায়নিক গন্ধ, এই দুইয়ের মিশ্রণের তীব্র ঝাঁঝালো গন্ধ এখনও আরণ্যকের নাকে প্রকটতা ধারণ করে রেখেছে। মাথা ঝিমঝিম করছে ওর। লোহার পাতের টেনে দেওয়া দরজার সামনে ফ্লোরেই বসে পড়ে আরণ্যক। ইতিমধ্যে সেখানে বেশ ভিড় জমে গিয়েছে। হসপিটালের মর্গে অস্বাভাবিক ঘটনা ঘটছে। বিষয়টা কিছু মানুষ মজা দেখার আনন্দে, কেউ কেউ আবার ভিডিও করার জন্য, আর কেউ ভূত কেমন হয় এটা দেখবে বলেই হয়তো দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আরণ্যককে ওইভাবে ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে এবার তারা প্রত্যেকেই এক পা পিছিয়ে যায়। আরণ্যকও সামনে তাকিয়ে দেখে সমবেত পেশেন্ট পার্টি, হসপিটাল অথরিটির ভিড়। ঘটনা প্রবাহ যে উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করেছে তা বলাই বাহুল্য। আর সেই ভিড়ের মধ্যে থেকেই এবার একজন সাদা শাড়ি পরিহিতা মধ্যবয়স্কা মহিলা উদ্ভ্রান্তের মতন ছুটে আসে আরণ্যকের সামনে। আমার মেয়েটাকে নিয়ে চলে গেল, তাই না? আমার মেয়েটাকে কতবার বারণ করেছিলাম, কিন্তু কিন্তু কেউ যদি শুনতো আমার কথা। ওই অভিশপ্ত জিনিসকে আমি প্রথমেই, আমার কথার কেউ গুরুত্ব দিল না। আর আর আজ এভাবে আমি কি করব এবার? কি করব? আমার আপন বলতে যে আর কেউ রইল না, কেউ না, কেউ না। কপাল চাপড়ে বিলাপ করতে শুরু করলেন মহিলা। আশেপাশে থেকে গুঞ্জন শুনে আরণ্যক বুঝতে পারে যে ইনি হলেন ইতির মামি,
হঠাৎ করে আরণ্যক অনুভব করতে পারে যে ওর শরীরটা ভিজে যাচ্ছে কোনো তরল জাতীয় কিছুতে, আর সেই তরল জাতীয় বস্তুটি যে কি তা দেখার জন্য নিচে তাকাতেই ও দেখতে পায় ওই লোহার পাতের দরজার নিচ থেকে বাইরে বেরিয়ে আসছে রক্তের ধারা। আরণ্যক আর কিছু বলার অবস্থায় থাকে না। ও যত দ্রুত সম্ভব জায়গাটা থেকে সরে যায়, আর ঠিক তারপরেই ঘটে আরও এক বিস্ময়কর ঘটনা। সেই লোহার পাত ভেদ করে বেরিয়ে আসে ইতির আরও ভয়ঙ্কর এক অবয়ব, এবং ওই দৃশ্য দেখে যে যেদিকে পারে ছুটে পালায়। চোখ বন্ধ করে নেয় কেউ কেউ, কারণ ওই বিভৎসতা চোখে দেখতে চায় না তারা। তবে ইতির নিথর দেহটা তখন গুটি গুটি পায়ে টলতে টলতে বেরিয়ে যায় বাইরের দিকে। মূলত 5 তলা এই হসপিটালে একদম ওপরের ফ্লোরে মর্গ, এবং সেই ফ্লোরেরই রেলিংয়ের কাছেই উঠে দাঁড়ায় ইতির নিথর দেহটা। কাউকে কোনো কিছু করার বা বলার অবকাশ না দিয়েই ঝাঁপিয়ে পড়ে নিচে, এবং সেই সাথেই দ্বিতীয়বারের জন্য হয়তো ওর ক্ষত বিক্ষত হয়ে যাওয়া দেহটা আবারও থেঁতলে কুণ্ডলি পাকিয়ে যায় নিচের কনস্ট্রাকশনের লোহার রডগুলোর ওপর পড়ে। পুলিশ কি কিছু কুলকিনারা করতে পারলো আরণ্যক? না, 3 দিন তো হয়েই গেল। সবকিছু বিবেচনা করে পুলিশ মহলও যেন পেছনে সরে গিয়েছে বেশ কিছুটা। আসলে তাদের কার্যকারিতার যে পরিধি, সেই পরিধিটাও তো বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে নয়, বিজ্ঞানের গণ্ডির মধ্যেই। কিছু কিছু ঘটনার হয়তো আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। ইহজগতে যার কোনো অস্তিত্ব নেই, ইহজগতের বিজ্ঞানের ভাষায় যার কোনো ব্যাখ্যা নেই, তাকেই হয়তো অলৌকিকতার আখ্যা হিসেবে তুলে ধরা হয় এই সমাজের সামনে। ইতির ঘটনাটাও হয়তো সেই রকমই। আজ যাচ্ছি ইতির মামার বাড়িতে। অপঘাতে মৃত্যু তো, তাই 3 দিনে পরলৌকিক কাজ হবে। আরণ্যক যখন ইতির মামার বাড়ি পৌঁছল তখন প্রায় দুপুর। আজ আরণ্যক এখানে এসেছে অন্য কারণে। ইতির মামির সাথে কথা বলবে ও আজ। এমন কিছু তো অবশ্যই রয়েছে যার জন্য এমন প্যাথেটিক 2টো মৃত্যু ঘটে গিয়েছে। নমস্কার, আমি আরণ্যক দাশগুপ্ত। আমি ইতির কলেজের সংস্কৃতের অধ্যাপক। আসলে আপনার সাথে কিছু কথা বলার ছিল, মানে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। আপনি যদি রাজি থাকেন তাহলে। ইতির মামির সাথে আরণ্যক কথা বলতে চাইলে ইতির মামি কান্নায় ভেঙে পড়লেন। পরপর নিজের কাছের 2জন মানুষকে হারানোর কষ্ট আমাকে বিমর্ষ করে তুলেছে। আসলে নিজের মানুষদের হারানোর কষ্ট যে ঠিক কতটা হতে পারে তা হয়তো বাইরে কারোর পক্ষে বোঝাই সম্ভব নয়। সমবেদনা তো সকলেই জানাচ্ছে, কিন্তু দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতা কারোরই নেই। আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আমায় সময় দিন। সময় আরও কিছুটা অতিবাহিত হয়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। রঞ্জিতা দেবী এতক্ষণে কিছুটা হলেও ধাতস্থ হয়েছেন এবং আরণ্যকের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি। আসুন, ভিতরে আসুন। রমা, 2টো চা দিয়ে যা স্টাডি রুমে। বাড়ির পরিচারিকাকে চা আনতে বলে রঞ্জিতা দেবী আরণ্যককে নিয়ে ভিতরে স্টাডি রুমে গিয়ে বসলেন। এটা আমার স্বামীর স্টাডি রুম ছিল। বলুন এবার কি জিজ্ঞাসা করার আছে আপনার? আরণ্যক এবার যেন কিছুটা হলেও অস্বস্তি বোধ করে। আমি খুবই লজ্জিত। আপনাকে হয়তো আজকের দিনে বিব্রত না করলেই ভালো হতো, তবে নিজের এই যুক্তিটাকেও সম্পূর্ণভাবে গুরুত্ব দিতে পারছি না। তার অবশ্য কারণও রয়েছে। সত্যি বলতে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে ইতি কিংবা ইতির মামার এইভাবে মৃত্যুর সঙ্গে অন্য কোনো প্রসঙ্গ অবশ্যই জড়িয়ে রয়েছে। আর তাছাড়া এই বাড়ির ভেতরে আসার আগেই বাইরে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি। ইতির মামা অর্থাৎ আপনার স্বামীর মৃত্যু কিভাবে ঘটেছিল সেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তবে তার মৃত্যু নিয়ে যা জানলাম তা সত্যিই অনেকটা ইতির মতোই অস্বাভাবিক এবং কিছুটা হলেও অলৌকিক। ক্ষণিক চুপ করে থেকে আরণ্যক আবার বলে উঠল,
এই মুহূর্তে আপনাকে আমি যে কথাগুলো জিজ্ঞাসা করতে চলেছি, হয়তো বিষয়টা খুব একটা ভালো দেখাবে না, হয়তো কিছুটা হলেও দৃষ্টিকটু। তবু আমার মনে হয় যেই সম্ভাবনা আমার মনের কোণে উঁকি দিয়েছে তা এখনই যদি প্রকাশ না করি, তাহলে হয়তো আরও কোনো ক্ষতি হতে পারে পরবর্তীতেও। দেখুন, আপনার যা বলবার আপনি যদি একটু সহজ করে বলেন তাহলে সত্যিই খুব সুবিধা হয়। আর এই মুহূর্তে আমার এতটুকুও না না, আমি কোনো অপ্রাসঙ্গিক কথা বলে আপনাকে বিব্রত করব না, খুব বেশি সময়ও নেব না আপনার। আসলে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে ইতির মৃত্যু এবং আপনার হাজবেন্ডের মৃত্যু একে অপরের সঙ্গে সংযুক্ত। আপনি যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে সে কথা জানান। সম্পর্কিত? কি বলতে চাইছেন আপনি? রঞ্জিতা দেবীর আর্দ্র কণ্ঠস্বর যেন আরও আর্দ্রতা পেতে শুরু করেছে ইতিমধ্যেই। আরণ্যক বিষয়টা অনুভব করতে পেরেই আবারও বলে উঠল, দেখুন প্লিজ, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আমি বুঝতে পারছি আপনার যা ক্ষতি হয়েছে, তারপরে আপনাকে হয়তো আর কোনো কথাই বলা সাজে না। তবু আমি এটুকু আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ, আপনার স্বামীর মৃত্যুর আগের কিছু ঘটনা থেকে ইতির মৃত্যুর ঘটনা ঘটার আগে পর্যন্ত আপনি ঠিক কি কি জানেন সম্পূর্ণটা আমাকে প্লিজ খুলে বলুন। আর সত্যি কথা বলতে, আমি যখন মর্গে ইতির মৃতদেহটা দেখেছিলাম তখন থেকে আমি বুঝতে পেরেছি যে দেহটা ইতির হলেও ওর দেহটাকে ভর করে নিজের আস্থানা গড়ে তুলেছিল হয়তো অন্য কোনো শক্তি। রঞ্জিতা দেবী কি উত্তর দেবেন বুঝে পান না। নীরব চোখে একভাবে জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকেন উনি। আরণ্যক নিজেও কয়েক মুহূর্ত চুপ করে থাকে। রঞ্জিতা দেবীকে অনুসরণ করেই ও নিজেও জানলা দিয়ে বাইরের দিকে একবার চোখ বোলায়। মেঘ করেছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এবার যেন স্টাডি রুমটার ভেতরে একবার ভালো করে চোখ বোলায় আরণ্যক। ঘরের প্রত্যেকটা দেওয়ালেই সুন্দর করে বুক শেলফ করা রয়েছে। শুধু যে ওয়াল বুক শেলফ এমনটা নয়, আরও বেশ কিছু বইয়ের শেলফ এবং শোকেসও রয়েছে, এবং তাতে থরে থরে সাজানো রয়েছে একাধিক বই। দূর থেকে দেখে যা বোঝা যাচ্ছে সেখানে বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু সব ভাষারই বই রয়েছে। তবে বাকি বুক শেলফগুলোতে আলোর ব্যবস্থা থাকলেও ঘরের একটা দিকের শেলফ যেন একটু বেশি আলো আঁধারিতে আচ্ছন্ন। আর এই মুহূর্তে বাইরের আকাশের অবস্থার জন্য যেন সেই দিকটাতে আরও বেশি করে অন্ধকার জমছে। দূর থেকে আরণ্যক বুঝতে পারে না যে ওখানে ঠিক কী ধরনের বই রাখা রয়েছে। তবে আরণ্যকের দিকে না তাকিয়েই এবার রঞ্জিতা দেবী বলতে শুরু করেন, আসলে অম্বরীশ মানে ইতির মামা বই পড়তে এবং বই সংগ্রহ করতে ভীষণ ভালোবাসত। এক কথায় বলতে গেলে ওর ওটা নেশা ছিল। শুধু নেশা নয়, ওর এটা পেশাও বলা যেতে পারে। বিভিন্ন ভাষার ওপর জ্ঞান এবং বিভিন্ন ভাষা ওর আয়ত্তে থাকার জন্য নানান ধরনের পুঁথিপত্র পড়া এবং প্রফেশনাল ট্রান্সলেটর ও ট্রান্সক্রিপ্টার হিসেবে যুক্ত হয়েছিল একটি বৈদেশিক কোম্পানির সাথে। শেষ 3 বছর তাদের সাথেই ও কাজ করত। আর ঠিক এই কাজের পাশাপাশি লোকটার আরও একটি নেশা জেগেছিল মনে। শেষ 1 বছরে সংগ্রহ করেছিল প্রায় 20টা পুঁথি। জানেন তো, শেষ পুঁথিটা সংগ্রহ করতে যাওয়ার কিছুদিন আগেই ও ঘুরে এসেছিল নেপাল থেকে। নিয়ে এসেছিল ষোড়শ শতকের 2টি প্রাচীন পুঁথি। যখন আমার এবং ইতির সামনে ও সেই পুঁথি খুলেছিল, আমরা দুজনেই বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছু বলতে পারছিলাম না। ইতিও বাংলা সাহিত্যের ছাত্রী, আর আমি নিজেও একজন বাংলা বিভাগের ছাত্রী। তাই দুজনের কাছে ষোড়শ শতাব্দীর কোনো পুঁথি এভাবে আসা মানে সেটা যে কী পরিমাণে বিস্ময় তা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলতে হবে না। তাই এই সময় ও জানিয়েছিল আরও একটা রহস্যময় জিনিসের কথা। কথাটা শেষ করতে পারেন না রঞ্জিতা দেবী। তার আগেই খুব কাছে কোথাও একটা খুব জোরে বাজ পড়ে, এবং সেই শব্দের প্রাবল্যেই ঘরের মধ্যে থাকা বুকশেলফের কাঁচগুলো যেন ঝনঝন করে কেঁপে ওঠে এবং শুরু হয় মুষলধারে বৃষ্টি। রঞ্জিতা দেবী কয়েক মুহূর্তের জন্য থামেন, তারপর আবারও বলতে শুরু করেন, অম্বরীশ জানিয়েছিল যে 2টি পুঁথিও নিয়ে এসেছে সেই পুঁথি দুটোর মধ্যে অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও ও এমন আরেক পুঁথির সন্ধান পেয়েছে যা একবার আবিষ্কার করতে পারলে সত্যিও অন্য জগতের কথা সকলের সামনে তুলে ধরতে পারবে। ও এও বলেছিল যে ওর আনা ওই 2টো পুঁথিতে ষোড়শ শতকের কোনো ঘটনার উল্লেখ পাওয়া না গেলেও
তাতে অলৌকিকতার কোনো লেশমাত্র নেই। কিন্তু হিমাচল প্রদেশের এক উপত্যকায় ও ঠিক যেই পুঁথির সন্ধান পেয়েছে তার গুরুত্ব অপরিসীম। ওর কথা থেকে মূলত আমাদের ধারণা হয়েছিল যে ওই পুঁথিটা হয়তো নেক্রোনমিকন কোনো পুঁথি। এইচপি লাভক্রাফটের লেখায় নেক্রোনমিকন এক বইয়ের কথা শোনা যায়, তবে এমন বই যে বাস্তবে থাকতে পারে তা মানতে অসুবিধা হচ্ছিল। তবে সে কথা অম্বরীশকে বলতে পারিনি। আমি এবং ইথি দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে কেবলমাত্র মুখ টিপে হেসেছিলাম। আসলে মানুষটা পুঁথি বিষয়টা নিয়ে ঠিক কতটা পাগলাটে সেটা আমরা দুজনেই জানতাম, কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে সেই অভিশপ্ত পুঁথি আনতে গিয়েই মানুষটা। আবারও ওনার গলাটা বুজে আসে। টেবিলের উপর জল রাখা ছিল, সেটাই আরণ্যক তার দিকে এগিয়ে দেয়। এ নিন, আপনি জলটা খান, একটু ভালো লাগবে। আরণ্যকের এহেন কথা শুনে রঞ্জিতা দেবী ওর মুখের দিকে তাকিয়ে বিমর্ষভাবে একটু হাসার চেষ্টা করে। চোখের জল মুছে নাক টেনে গলাটা পরিষ্কার করে নিয়ে উনি আবার বলতে শুরু করেন। জল খেলেও এখন আর ভালো লাগবে না। আসলে আমার পরিবারের যা ঘটে গেছে তারপর সত্যি হয়তো আমার আর কখনোই ভালো থাকা হবে না। আপনি ইতির কলেজের স্যার হলেও আপনি আমার ভাইয়ের বয়সী হবেন হয়তো, তাই জন্যই বলছি। ওই পুঁথির বিষয়ে আমি আপনাকে জানালাম ঠিকই, কিন্তু আপনি দয়া করে ওই অভিশপ্ত জিনিসকে আর খুঁজে বার করার চেষ্টা করবেন না। ওই অভিশপ্ত পুঁথিকে নিজের থেকে খুঁজে বার করা মানে নিজের মৃত্যুকে নিজের সঙ্গে আলিঙ্গন করা। আমি সত্যিই চাই না আমার মতো আর কোনো মায়ের কোল খালি হয়ে যাক। তা না হয় আমি খুঁজে বার করলাম সেই পুঁথিকে, কিন্তু আপনি বলুন তারপর কি হয়েছিল? অম্বরীশ বাবু কি সেই পুঁথি বাড়িতে এনেছিলেন? হ্যাঁ, অম্বরীশ সেই পুঁথি বাড়িতে নিয়ে এসেছিল এবং ইতিকে সেই পুঁথিও দেখিয়েছিল। তবে সত্যি কথা বলতে অম্বরীশ বাড়ি ফিরে আসলেও আমার কেমন যেন আজও মনে হয় সেদিন হয়তো অম্বরীশ ফিরে আসেনি বাড়িতে। অম্বরীশের শরীরকে ভর করে ফিরে এসেছিল। দুই হাতে মুখ ঢেকে নেন রঞ্জিতা দেবী। আরণ্যক বুঝতে পারে যা ঘটনা ঘটছে তার কেন্দ্রে রয়েছে ওই পুঁথি। কিন্তু ওই পুঁথি যদি এই মুহূর্তে ও একবার চোখে না দেখতে পায় তাহলে ও বুঝবে কি করে যে এই ঘটনা ঠিক কোন দিককে ইঙ্গিত করছে? ওই পুঁথি কোন শক্তিকে এই ইহজগতের সঙ্গে সামঞ্জস্য রাখতে সাহায্য করছে? আর এই প্রশ্নের উত্তরগুলো তখনই পাওয়া সম্ভব যখন ওই পুঁথির বিষয়বস্তু ঠিক কী তা জানা সম্ভবপর হবে তখনই। তাই আবারও কিছুটা ইতস্তত করেই ও রঞ্জিতা দেবীর সাহায্য প্রার্থনা করে। আমি আর আপনাকে বেশি বিব্রত করব না, শুধু আর একটা প্রশ্ন করব। আপনি কি বলতে পারবেন ওই পুঁথিটি ঠিক কী বিষয়ে ছিল? ওই পুঁথির মধ্যে ঠিক কী লেখা ছিল সেটা আমি বলতে পারবো না। ওই পুঁথি সংগ্রহ করতে যাওয়ার আগে অম্বরীশ আমাকে এবং ইতিকে জানিয়েছিল যে ওই পুঁথি হচ্ছে কোনো এক প্রাচীন উপজাতি গোষ্ঠীর তন্ত্র বিষয়ক পুঁথি, ঠিক চর্যাপদের মতো একরাশ আলো আধারিতে পরিপূর্ণ সেই পুঁথি, যার বাহ্যিক ব্যাখ্যা কিছু আলাদা জিনিসকে প্রতীক রূপে তুলে ধরেছে, কিন্তু তার অন্তঃগুড় তত্ত্ব কোনো প্রাচীন রহস্যকেই এই জগতের থেকে আড়াল করে রেখেছে। অম্বরীশ এও জানিয়েছিল যে ওই পুঁথিতে হয়তো দক্ষিণ আফ্রিকা বা মিশরীয়দের প্রাচীনতা অলৌকিকতার উপরই নির্ভর করে গড়ে ওঠা। এখন তাহলে আপনার মতে ওই পুঁথি যে কোনো নেক্রোনমিক্যাল জগৎকে আশ্রয় করে গড়ে উঠেছে, এটাই প্রমাণ্য, তাই তো? তা আমি জানি না। পুঁথিটা কোথায় আছে এখন? শেষ ওটা আমি ইতির ঘরেই দেখেছিলাম, তারপর কি যে হলো তা জানি না। পাড়া প্রতিবেশীদের কাছে শুনলাম আপনার স্বামী আত্মহত্যা করেছিলেন এবং ওনার মৃতদেহটা যখন পাওয়া যায় তখন ওনার ঠোঁটের কোণায় অনাবিল হাসির রেখা ফুটে উঠলেও শরীরে নাকি একটি বিশেষ পরিবর্তন ঘটে গিয়েছিল। ওনার পা দুটো আশ্চর্য রকমভাবে একটার সঙ্গে একটা জোড়া লেগে গিয়েছিল, যেন দুটো পায়ের মাংসপিণ্ড এবং অস্থি একসঙ্গে জুড়ে গিয়ে একটা অদ্ভুত আকৃতি ধারণ করেছিল। দেখে মনে হচ্ছিল কোনো সামুদ্রিক প্রাণীর লেজ কিংবা কোনো জিনের শরীরের নিচের অংশ। আমি একবার ইতির ঘরটা দেখতে চাই। আপনি ইতির ঘরে ওই পুঁথিটি আছে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? তাহলে শুনুন, ওই পুঁথি ইতির ঘরে নেই। আমি খোঁজ করেছিলাম কিন্তু খুঁজে পাইনি। ও ঠিক আছে, তাহলে আজ আমি আসি।
ইতিমধ্যেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতির বাড়ি থেকে বাস স্টপটি দেখা যায়। নিজেকে ও ফোনটিকে বাঁচানোর জন্য এক প্রকার দৌড়ে বাস স্টপে পৌঁছায় আরণ্যক। সামান্য ভিজে গেলেও এখনও এটুকু ভেবে নিশ্চিন্ত হতে পারবে যে এখান থেকে বাসটাও পেয়ে যাবে। তবে মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি কাজ করতে শুরু করেছে ওর। অজস্র প্রশ্ন তাকে ভাবিয়ে তুলছে। সত্যি কি ওই পুঁথিটা ইতির ঘরে নেই? তাহলে পুঁথিটা গেল কোথায়? রঞ্জিতা দেবী সত্যি সত্যি সমস্ত কথা খুলে বললেন তো, নাকি উনি নিজেও কিছু আড়াল করে গেলেন? আর উনি পুঁথিটিকে নিয়ে যা যা ঘটনা বললেন তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে ওই পুঁথি যার কাছে রয়েছে তারও সমান পরিমাণ বিপদ। যে পরিমাণ বিপদের মধ্যে দিয়ে রঞ্জিতা দেবীর পরিবার গেছে শেষ 15 দিনে। এবার কি করবে আরণ্যক বুঝতে পারে না। ইতিমধ্যেই কাক ভেজা হয়ে আরও একজন এসে দাঁড়ায় বাস স্টপে, তবে অবশ্যই ওর থেকে দূরত্ব বজায় রেখে। কি মনে হতে আলেখ্য ওর পকেট থেকে ঘড়ির মতন দেখতে একটা যন্ত্র বার করে এবং তারপর একটি ছোট্ট সুইচ অন করতেই সেই যন্ত্রটির মধ্যে ফুটে ওঠে কম্পাসের কাঁটার মতন কিছু দিক নির্দেশনা এবং সেই সাথেই শুরু হয় একটি যান্ত্রিক আওয়াজ। অস্বাভাবিক কিছু বোঝার আগেই আরণ্যক দেখতে পায় একটি লরি দ্রুত গতিতে এগিয়ে আসছে। হঠাৎ সেই লোকটি রাস্তায় নেমে রুদ্ধশ্বাসে ছুটে যায় লরিটির দিকে এবং কিছু বোঝার আগেই ঝাঁপ দেয় লরির সামনে। আরণ্যক নিজের চোখ বন্ধ করে নেয়। লরিটা কিছুটা এগিয়ে গিয়ে প্রচণ্ড শব্দ করে দাঁড়িয়ে যায়। ড্রাইভার এবং খালাসি দুজনেই নেমে এসেছে লরির কেবিন থেকে। আরণ্যক নিজেও কিছুটা ধাতস্থ হয়ে এগিয়ে যায় সেদিকে, তবে কিছুই দেখতে পায় না। লরির তলাতেও কারোর চাপা পড়ার এতটুকুও ছাপ নেই। তিনজনেই অবাক হয়ে যায়। এক রাশ বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকায়। খালাসিটি ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, का भैया, मैंने आपको बोला इस रास्ते पे मत जाइए, कुछ दिनों से इस रास्ते पर यही सब हो रहा है। এবং তারপর আরণ্যককে উদ্দেশ্য করে বলে, और आप भैया इधर मत रोकिए, थोड़ा आगे जाकर कुछ पकड़ लीजिए, ये रास्ता ठीक नहीं है। লরির ড্রাইভারের খালাসি লরি নিয়ে চলে যেতেই আরণ্যক আর দেরি না করে বাস স্টপ ছাড়িয়ে কিছুটা দূর এগিয়ে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই L238 বাস পেয়ে যায় আরণ্যক। অন্যান্য দিন বাসটির ভিড় দেখে ওর বিরক্তি কাজ করলেও আজ যেন এই ভিড়টাই ওকে বেশি স্বস্তি দিচ্ছে। একেবারে কাক ভেজা অবস্থায় বাসে ওঠার জন্য লোকজনের গায়ের দিকেও বেশি এগোতে পারছিল না ও, তাই দরজার কাছে পাদানিতেই কোনো রকমে দাঁড়িয়েছিল। মধ্যমগ্রাম ছাড়িয়ে বেশ কিছুটা এগোনোর পর ধীরে ধীরে যখন ভিড় কমতে শুরু করলো, তখন ও এগিয়ে গেল ভেতরের দিকে এবং সৌভাগ্যক্রমে একটা সিটও পেল। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হওয়ায় এতক্ষণে ওর সম্বিত ফেরে যে ও নিজেও যেমন কাক ভেজা হয়েছে, ওর সঙ্গে ওর ফোনটাও একই রকমভাবেই কাক ভেজা হয়েছে। বিরক্তিতে মুখ থেকে বেরিয়ে আসে, ও শিট! তাড়াতাড়ি করে ফোনটাকে বার করে পকেট থেকে। দীপান্বিতা ফোন করছে, তবে ফোন বার করতে করতে কলটা কেটে গেছে। নোটিফিকেশানে শো করছে প্রায় 7খানা মিস কল। তার মধ্যে দীপান্বিতার থেকে এসেছে 2টো কল এবং বাড়ির থেকে 5টা। সঙ্গে সঙ্গে ফোনটা ব্যাক করতে যাবে, হঠাৎ করেই ফোনের ব্যাটারি ওকে জানান দেয় যে ওটার অবস্থা শোচনীয়। 3% চার্জ শো করছে ফোনে। ফোন না করে জাস্ট একটা মেসেজ করে দীপান্বিতাকে জানিয়ে দেয় ও বাড়ি ফিরে ফোন করবে। উল্টো দিক থেকে ওকে মেসেজটা ঢোকে এবং ফোনটাও সেই সাথে বন্ধ হয়ে যায়। অগত্যা চুপ করে বসে থাকে, জানলা দিয়ে তাকিয়ে থাকে বাইরে, আর বাসটি তার বিখ্যাত ওভারটেক করার ভঙ্গিমায় ঝড়ের গতিতে এগিয়ে যেতে থাকে তার গন্তব্যের দিকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আরণ্যক বাস থেকে নেমে এগিয়ে যায় বাড়ির গলির দিকে। বাড়ির কলিং বেল বাজাতেই রুমকি দেবীর কণ্ঠস্বর শোনা যায় বাড়ির ভেতর থেকে। দরজা খুলে ওকে এই দেখেই উনি প্রায় চমকে ওঠেন। হ্যাঁ রে বাবান, তোকে কতবার ফোন করেছি, ফোনটা তুলতে তোর কি হয় বলতো? সেই বেরিয়ে গেলি সকালের দিকে, তারপর এতটা সময় পার করে ফিরছিস কেন? কেন তুই এরম করিস বলতো? আর এই তুই জানিস তো তোর ঠান্ডার ধাত, এরকম কাক ভেজা হয়ে তুই কোথা থেকে ফিরছিস,
তারপর ঠান্ডা লাগিয়ে ঘরে পড়ে থাকবি? সত্যি বাবান, এত বড় হয়ে গেলি তাও বুদ্ধি হলো না। ওদিকে দীপান্বিতাও চিন্তা করছে, বারবার ফোন করছে আমাকে। আমি না ওকে কিছু বলতে পারছি, আর না তুই ওর ফোন রিসিভ করছিস। ওই দেখো, আমি ওর সাথে কথা বলে যাচ্ছি, আর ও কিনা দরজা দিয়ে ভেতরে ঢুকেও বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কেউ এসেছে নাকি তোর সঙ্গে? আরে এই, আরে এই বাবান। কই না, কেউ আসেনি। মা তুমি সরো তো এখন দেখি। একটা কাজে বেরিয়েছিলাম, ফোনটা চার্জ না থাকায় সুইচ অফ হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমার ফোনটা চার্জে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আর স্যারকে একবার ফোন করতে হবে আমায়। এখনো স্যার? তোরা দীপান্বিতার বিয়ের আর মাত্র 3 মাস বাকি বাবান। বলি বিয়ের পরেও কি দীপান্বিতার বাবাকে স্যার বলে ডাকবি? উফ মা প্লিজ একটু থামো, আমার একটা অন্য কাজের প্রেশার আছে, তুমি যাও এখন। কথাগুলো বলেই এরপর আরণ্যক নিজের ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুতেই চিন্তামুক্ত হতে পারে না। ওর এখনো স্পষ্ট মনে আছে, ও বাস থেকে নেমে গলির রাস্তায় আসার সময় থেকেই ওর বারংবার মনে হচ্ছিল কেউ যেন ওর সঙ্গে সঙ্গে হাঁটছে। তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল, তার শীতল নিঃশ্বাস ওর কাঁধে অনুভব করতে পারছিল, এবং সেই সাথেই একটা কেমন অস্বস্তিবোধ ওকে চেপে ধরছিল। আজকে একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটে চলেছিল যে সে নিজেও বুঝে উঠতে পারছিল না এগুলোকে কি আদৌ হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেওয়া যায় কিনা। কোনো রকমে স্নান করে বেরিয়ে আসে আরণ্যক। ডাইনিং রুমে এসে বসতেই রুমকি দেবী ওকে এবং ওর বাবা সুগতবাবুকে খাবার সার্ভ করেন। পছন্দের খাবার হওয়া সত্ত্বেও সে খচখচে ভাবটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারে না। দুটো লুচি খেতে না খেতেই হঠাৎ তার মনে পড়ে যায় গত 3 দিন আগের মর্গের দৃশ্য। খেতে পারে না ও, ওয়াক তুলতে তুলতে এগিয়ে যায় বেসিনের দিকে। রুমকি দেবীও ছোটেন ওর পেছনে। আরে আরে কি হলো তোর? কি হলো? কতবার বলেছি খাওয়া দাওয়া অনিয়ম করিস না, শুনবি তো না? নিঘাত এতক্ষণ পেটে কিছু পড়েনি, ফিরতি পড়ে এই অবস্থা হয়েছে। হঠাৎ আরণ্যকের অবস্থা খারাপ হতে শুরু করে, মাথা ঘুরতে থাকে ওর। অবস্থা বেগতিক দেখে সৌগতবাবু ও রুমকি দেবী দুজনে মিলে ধরে নিয়ে গিয়ে ওকে ওনাদের ঘরে বসায়। রুমকি দেবীকে ওর মাথার কাছে বসতে বলে সৌগতবাবু উঠে যান জল আনতে। আরণ্যকের কাছে সব কিছুই কেমন ধোঁয়াটে বলেই মনে হয়। সেন্স থাকলেও সেন্সলেসের পর্যায়ে পৌঁছে যায় ও। আরণ্যকের জ্ঞান ফেরে পরিচিত মানুষের কণ্ঠস্বরে। চোখ খুলতেই দেখে দীপান্বিতা ওর সামনে বসে রয়েছে। চোখে একরাশ চিন্তা, কাজল লেপ্টে রয়েছে চোখে, মুখটাও শুকিয়ে গিয়েছে। অবশ্য এবার অন্যদিকে তাকাতেও দেখে অদূরেই দাঁড়িয়ে রয়েছেন সৌগতবাবু এবং দেবশঙ্কর মহাশয়। ও তাকাতেই দেবশঙ্কর মহাশয় ওর দিকে এগিয়ে আসেন। আর ইউ ওকে আরণ্যক? আমি এখন ঠিক আছি স্যার। তারপর সৌগতবাবু এবং দীপান্বিতার দিকে তাকিয়ে কিন্তু কিন্তু করেই বলে উঠল, বলছে কি দীপু, তুমি আর বাবা তোমরা দুজনে একটু ডাইনিং রুমে গিয়ে বসবে, আমার স্যারের সাথে একটু কথা ছিল। দীপান্বিতা এবং সৌগতবাবু দুজনেই কোনো কথা বললেন না, নিঃশব্দে আরণ্যকের ঘর ত্যাগ করলেন। ওরা বেরিয়ে যেতেই দেবশঙ্কর মহাশয় এসে বসলেন আরণ্যকের পাশে। ওর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কি এমন ঘটল আরণ্যক, যার জন্য তুমি এতটা অসুস্থ হয়ে পড়লে? আমার যতদূর মনে পড়ছে তুমি আমাকে যার কথা জানিয়েছিলে তার বাড়িতে তুমি কাল গিয়েছিলে। কি জানতে পারলে তুমি সেখানে গিয়ে? তোমার এই অসুস্থতার পেছনে কোনোভাবে কি ওই ঘটনা জড়িয়ে রয়েছে? হ্যাঁ স্যার, গতকাল রাতে, মানে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তার কোনোটাই স্বাভাবিক ঘটনা নয়। এবং তার থেকেও বড় বিষয় হলো ইতির মৃত্যুর দিন থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত যা যা দেখেছি তার উপর ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার উত্তরগুলো আমি কিছুতেই মেলাতে পারছি না। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে
কিছু তো একটা আমার চোখের সামনে রয়েছে, কিন্তু তারপরেও আমি বুঝতে পারছি না। সবথেকে আশ্চর্যজনক বিষয়, এই সম্পূর্ণ ঘটনাগুলো যে ঘটেছে তার কেন্দ্রে কি রয়েছে জানেন স্যার? প্রশ্নটা করে কয়েক মুহূর্ত থামে আরণ্যক এবং উত্তরের জন্যে তাকায় দেবশঙ্কর মহাশয়ের মুখের দিকে। তবে তিনিও জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকিয়ে থাকলে নিজে থেকে এবার ও বলে ওঠে, এই সব কিছুর কেন্দ্রে রয়েছে একটা পুঁথি, বহু প্রাচীন পুঁথি। স্ট্রেঞ্জ। ঠিক কেমন পুঁথি আরণ্যক? টাইপস অফ নেক্রোনমিক্যাল। আমার মনে হয় এই বিষয় নিয়ে কথা বলার সঠিক স্থান এটা নয়। আমি বুঝতে পারছি তুমি অসুস্থ, তুমি ক্লান্ত, তবু আমি বলবো তুমি ফ্রেশ হয়ে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। দীপু এখানে থাকুক আপাতত, আমি বাইরে বেরিয়ে বলছি। আরণ্যক কেবল মাথা নেড়ে সম্মতি জানায়। 15 মিনিটের মধ্যেই আরণ্যককে সাথে নিয়ে দেবশঙ্কর মহাশয় তার গাড়িতে রওনা হন নিজের বাড়ির উদ্দেশ্যে। এক ঘন্টার মধ্যে ওরা দুজন পৌঁছে যায় নিমতায় দেবশঙ্কর বাবুর বাড়িতে। এবং এখানে আসার পর আরণ্যক যত সংক্ষেপে পারে দেবশঙ্কর বাবুকে সম্পূর্ণ ঘটনাগুলোই খুলে বলার চেষ্টা করে। স্যার, এবার বুঝলেন আমার কেন খটকা লাগছে? তবে স্যার, আমার মনে হয় ইতির বাড়িও সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জিবিহীন নয়। আরণ্যক, আরও কিছু তুমি হয়তো মিস করে যাচ্ছ। ইতির বাড়িতে একবার যেতে হবে, নচেত আরও কিছু ঘটে যেতে পারে। ওই পুঁথি, আমার মন বলছে ওই পুঁথি ওই বাড়িতেই আছে। শোনো, এক্ষেত্রে আরও একটা কথা তোমাকে জানিয়ে রাখি। শুধু যে পুঁথি ওখানে আছে এমনটা নয়, ওই ভদ্রমহিলা হয়তো আরও কিছু গোপন তথ্য জানেন, যা তোমার থেকে সম্পূর্ণভাবে তিনি লুকিয়ে গেছেন। ঠিক আছে, বসো তুমি, আমি আশাকে চা করতে বলে আসি। আরণ্যককে কথাগুলো বলেই বেরিয়ে গেলেন দেবশঙ্কর বাবু এবং মুহূর্তের মধ্যেই তিনি আবারও ফিরেও এলেন এবং অদ্ভুতভাবে ওর ঠিক পাশে এসেই বসলেন। কোনো মানুষ যে এত দ্রুত যাতায়াত করতে পারে তার ধারণা ছিল না আরণ্যকের। ও অবাক চোখে তাকায় দেবশঙ্কর বাবুর দিকে এবং তাকাতেই লক্ষ্য করে কিছুক্ষণ আগেও যিনি ওর চোখের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে কথা বলছিল, এখন তিনি অদ্ভুতভাবে মাথা নিচু করে ঘাড় সামান্য বাঁকিয়ে বসে আছেন। কিছু হয়েছে স্যার? আপনাকে কেমন? নিজের কথা শেষ করতে পারে না আরণ্যক। তার আগেই ঘরের উল্টো দিকের বুকশেলফের পাশে রাখা কাঁচের ফুলদানি সজোরে উড়ে এসে লাগে আরণ্যকের হাতে। মাটিতে পড়ে ওটা ভেঙে চুরচুর হয়ে যায়। ভয়ে জড়সড় হয়ে যায় ও। সোফা থেকে উঠতে যায়, আর তার আগেই ঘরের মধ্যে কোথা থেকে যেন এক রাশ দমকা হাওয়া কুণ্ডলী পাখি ঘুরতে শুরু করে। ধীরে ধীরে সোফাটা সেই কুণ্ডলীর সাথেই শূন্যে ভাসমান অবস্থায় উত্তীর্ণ হয়। আরণ্যক চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও! স্যার, স্যার, এগুলো কি হচ্ছে স্যার? সজোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজে আরণ্যক সেদিকে তাকায় এবং তারপরেই যখন ও ঘরে দাঁড়িয়ে থাকা দেবশঙ্কর বাবুর দিকে তাকায়, তখন বুকের ভেতর থেকে যেন প্রাণবায়ু একেবারেই বেরিয়ে যেতে চায়। এতক্ষণ যাকে ও দেবশঙ্কর বাবুর অবয়ব ভেবে ভুল করছিল, সে তো দেবশঙ্কর বাবুই নয়। বিকৃত চেহারা, যেন নরকের দরজা খুলে সে উঠে এসেছে হত্যালীলা চালাবে বলে। ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে সে খলখল করে হেসে ওঠে। ওই পুঁথি অভিশপ্ত, জানিস না তুই? যে বা যারা ওই পুঁথি খুঁজবে বা খোঁজার চেষ্টা করবে, সেই হবে ওই পুঁথির শিকার। আরণ্যকের সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে থাকে। ওর মনে হতে থাকে ওর জীবনটাই যেন শেষ। ধীরে ধীরে এবার সেই অবয়বও শূন্যে ভাসমান হয়। তার শরীরে আবরণী নেই কোনো চামড়া, ঝুলন্ত গলা, পচা মাংসের একটা সূক্ষ্ম আস্তরণ ঝুলছে কেবল সেই কঙ্কালের দেহ থেকে। এবং সব থেকে বিস্ময়ের বিষয় যা, তা হলো ইতির শেষ মুহূর্তের অবয়ব, পা জোড়া লেগে যাওয়া। অম্বরীশবাবুর মৃতদেহের বর্ণনার সাথে এই অশরীরী সাপদের যে হুবহু মিল রয়েছে। কঙ্কাল সারা হাত দুটো এগিয়ে আসে ওর গলা লক্ষ্য করে
এবং সেই সাথেই ঘরের মধ্যে অদ্ভুতভাবে নদীর জলের শব্দ শোনা যেতে থাকে। আরণ্যক বুঝে যায় সব শেষ। মায়ের মুখটা মনে পড়ে সবার আগে, অতঃপর বাবার, দীপান্বিতার দম আটকে আসে ওর। ওই জল ওর পা স্পর্শ করতে শুরু করেছে, তবে ওর মনে হচ্ছে ওর পা স্পর্শ নয়, অন্য কোনো জগতের থেকে উঠে আসা একাধিক অশরীরই ওই জলকে আশ্রয় করে ওর পায়ের তালুলে হন করছে। আর নিজের চেতনাকে ধরে রাখতে পারে না। সেই কঙ্কালসার হাতও ওর কণ্ঠনালী স্পর্শ করতে পারবে আর কয়েক আঙুলের দূরত্ব শেষেই। আর ঠিক তখনই কিছু ভাঙার শব্দ, এবং সেই সাথেই ওর কণ্ঠনালীতে পাশবিক এক চাপ। কোনো রকমের চোখটা খোলার চেষ্টা করে আরণ্যক, এবং শেষবারের জন্য দেখে দরজার কাঁচ ভেঙে ঘরের মধ্যে ঢুকে এসেছেন দেবশঙ্কর বাবু। হাতে অদ্ভুত দর্শন, একটি দণ্ড এবং একটি ছোট পাত্র, যার থেকে বেরিয়ে আসছে কিছু এক সুগন্ধ। এই হয়তো তার শেষ অনুভব। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে যায়। পৈশাচিক চিৎকার করতে করতে বাতাসে মিলিয়ে যায় সেই অশরীরী। লণ্ডভণ্ড হয়ে রয়েছে ঘরময়, কাঁচ ভেঙে পড়ে রয়েছে চারিধারে। তবে ঘরের মধ্যে দেবশঙ্কর বাবু কোনো জলের অস্তিত্ব খুঁজে পায় না, এবং সেই অশরীরী অস্তিত্ব এই ঘর থেকে হারিয়ে যাওয়ার পরে আরণ্যকের শরীরটা নিচে এসে পড়ে সশব্দে। তবে মাথাটা সোফার কুশনের ওপর পড়ায় এই যাত্রায় রক্ষা পায়ও, কিন্তু কাঁচের টুকরো বিঁধে যায় শরীরের নানা স্থানে। ছুটে আসেন দেবশঙ্কর বাবু। এ কি অবস্থা? আশা, আশা, তাড়াতাড়ি এসো এদিকে। রমেনকেও ডাক দাও, এমার্জেন্সি, তাড়াতাড়ি এসো। আমাকে আমাকে মেরো না, বাঁচাও। আমাকে আমাকে মেরো না, বাঁচাও, বাঁচাও। আমি স্যার, স্যার, পেশেন্টের জ্ঞান ফিরছে। সরো, আমি দেখছি। আর তুমি যাও, ডক্টর মুখোপাধ্যায়কে গিয়ে খবর দাও। স্যারের এখন এখানে থাকা প্রয়োজন। সিস্টারকে সরে যেতে বলে ডক্টর মিত্র এগিয়ে যায় আরণ্যকের বেডের কাছে। আরণ্যকের সেন্স ফিরছে। ডক্টর মিত্র ওর প্রাইমারি চেকিং শুরু করে। দীর্ঘ 3 দিন ধরে একভাবে জ্বর এবং অবচেতন অবস্থায় পড়ে থাকা, অতঃপর এই সামান্য হলেও শারীরিক উন্নতি। দেবশঙ্কর মহাশয় এবং সৌগতবাবু ঘরে প্রবেশ করেন ঝড়ের গতিতে। সৌগতবাবু ছেলের মাথার কাছে গিয়ে দেখার চেষ্টা করে তার ছেলে চোখ খুলল কিনা। দেবশঙ্কর মহাশয় কিন্তু তখনও শান্ত। স্যার, আর এখন চিন্তার কিছু নেই। ট্রমাটা এখনো কাটেনি, তবে যে ভয়টা আমরা সকালে পেয়েছিলাম সেটা কেটে গেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, হয়তো বিকেলের মধ্যে কিছুটা স্বাভাবিক হয়ে যাবেন। সৌগতবাবু করজোড়ে ঈশ্বরকে প্রণাম জানায়। তারপরেই পকেট থেকে ফোন বার করে স্ত্রীকে ফোন করে, ছেলের আরোগ্যে সুসংবাদ প্রেরণ করে। ওদিক থেকে তখন ভেসে আসে মা কালীর পুজোর মন্ত্রের শব্দ। নমঃ কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মঃ কামপ্রদে দেবী নারায়ণী নমঃস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমঃস্তুতে। তবে দেবশঙ্কর মহাশয় তখনও শান্ত। ওনার অভিব্যক্তিতে এতটুকু বদল ঘটেনি। 7 দিন বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে আরণ্যক এবার এসে পৌঁছায় দেবশঙ্কর মহাশয়ের বাড়িতে। না স্যার, আপনি এটা করতে পারেন না। আমি আপনাকে... এ কাজ তোমার দ্বারা সম্ভব নয়।
নিজের অবস্থা দেখেছ, তাই এখন আমি স্যার, ওই বিপদের পথে আমি আপনাকে একা যেতে দেব না, কিছুতেই না। তুমি আমাকে আটকাতেও পারবে না। এমনিতেই 10 দিন পার হয়ে গেছে, আর আমার ধারণা যদি সত্যি হয়। কি স্যার? কিছু না, তুমি ফিরে যাও। তোমার আর মামনের বিয়ের আর বেশি দিন বাকি নেই, তাই আমি চাই না তোমাদের কারো জীবনেই কোনো ঝড়ঝঞ্ঝা আসুক। স্যার, আপনিও আমাদের অংশ, তাই এইভাবে আপনাকে একা, আর তার উপর আমি যা যা দেখেছি বুঝেছি, তারপরে তো আপনাকে। কেন বুঝতে চাইছো না আরণ্যক? নেগেটিভ এনার্জির ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ওই পুঁথির সংস্পর্শ পেয়ে, এবং সেই সাথেই খুলে গিয়েছে কোনো অতল গহ্বরের দ্বার, আর যার সূচনাটা হয়েছে দোবান উপত্যকা থেকে। দোবান উপত্যকা? হ্যাঁ, দিবান বা দোবান উপত্যকা। নেপালি ভাষায় যার অর্থ দুটি জিনিসের বন্ধন। রংপো এবং ঋষি নদীর ঠিক মাঝখানে অবস্থিত এই উপত্যকাটা। দিনের আলোয় যদি সেই উপত্যকায় হাঁটা হয়, তবে ঘাসের ওপর পা পড়তেই শরীর এবং মন উভয়ই শীতলতা ছড়িয়ে পড়ে। কান পাততেই শোনা যায় অজানা নামহীন পাখির মিষ্টি ডাক। কিন্তু নির্দিষ্ট এক রাতের নির্দিষ্ট এক প্রহরে এই উপত্যকার রূপই বদলে যায় সম্পূর্ণভাবে। দিভান উপত্যকার সাথে এই ঘটনার কি সম্পর্ক? কারণ অম্বরীশবাবু শেষ পুঁথিটা সংগ্রহ করতে গিয়েছিলেন ওই দোভান উপত্যকাতেই। আর ওই উপত্যকার মধ্যেই লুকিয়ে রয়েছে এমন এক ভয়ঙ্কর জগতের দ্বার, যা এই জগতের জন্য খুব একটা শুভ নয়। আর আমার ধারণা অম্বরীশবাবু কেবল ওই পুঁথি খুঁজেই বার করেননি, সেটাকে জাগ্রতও করে তুলেছিলেন। আর যার সাথে সাথেই উন্মোচিত হয়েছিল ওই জগতের দ্বার, সঙ্গে উনি বয়ে এনেছিলেন আরও এক অভিশাপকে। তোমাকে আরও একটা কথা জানিয়ে রাখি, রঞ্জিতা দেবী কিন্তু তোমাকে মিথ্যে বলেছেন। অম্বরীশবাবুর সাথে তার শেষ অন্বেষণে তিনিও কিন্তু গিয়েছিলেন। কিন্তু উনিই তো বলেছিলেন। যা বলেছিলেন সবটাই মিথ্যে বলেছিলেন। পরে আমাকেও উনি মিথ্যে বলেছেন। তাই এবার ওই পুঁথি আমাদের খুঁজে পেতেই হবে, যেটা ওই বাড়িতেই উনি অসৎ কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আগলে রেখেছেন। তবে উনি যদি ওই পুঁথিকে কাজে লাগিয়ে কোনোভাবে কারোর আত্মা জাগরণের চেষ্টা করেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওই পুঁথি এতটাই নেগেটিভ এনার্জির উৎস যে কোনোভাবে যদি একবার অন্য ডাইমেনশনের প্রত্যেকটা প্রকোষ্ঠ উন্মোচিত হয়ে যায়, তাহলে আর এই পৃথিবী থাকবে না, নরকে পরিণত হবে। দিনে দিনে নেগেটিভ এনার্জি জেগে উঠবে। যাদের আটকানো আমাদের হাতে থাকা তো দূর, কেউ তাদের প্রতিহতও করতে পারবে না। স্যার, আপনি এত তথ্য কখন করলেন? যখন তুমি অসুস্থ অবচেতন অবস্থায় পড়েছিলে এই বাড়িতে, তখন। আরণ্যকের চোখ দুটো শ্রদ্ধায় আনত হয়ে যায়। সত্যি বলতে এই মানুষটিকে ওই এমনি এমনি এতটা ভক্তি করে না। তবে দেবশঙ্কর মহাশয় এরপর উঠতে গেলে আরণ্যকে উঠে দাঁড়ায়, দীপ্ত কণ্ঠে বলে ওঠে, স্যার, আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয়। অসাবধানতাবশত অশুভকে নিজের শক্তির আস্ফালন দেখাতে দেওয়া নয়। এবার আমি সত্যিই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেই আপনার সঙ্গে এগোতে চাইছি। দেবশঙ্কর মহাশয় আরণ্যকের চোখের দিকে তাকায়। ছেলেটার চোখে আজ যেন তিনি তার যৌবনের নিজেকেই দেখতে পাচ্ছে, আর অমত করেন না তিনি। রাত প্রায় 11:30। অমাবস্যার রাত হওয়ায় এবং সেই সাথেই সন্ধ্যা থেকে মেঘ করে থাকায় চারিপাশে প্রাকৃতিক কোনো আলো নেই বললেই চলে। মাঝে মধ্যে এক আধবার আকাশে কুমড়োর ফালির মতো চাঁদের দেখা মিললেও তাতেও খুব একটা সুবিধে হচ্ছে না। ইতিদের বাড়ি কেষ্টপুরের কাছেই, জনবহুল এলাকা। কিন্তু নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছানোর পর আরণ্যক এবং দেবশঙ্কর মহাশয় দুজনেই কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। কিন্তু আশ্চর্য হয় না। এমনটা যে হতে পারে তা দেবশঙ্কর মহাশয় আগেই বুঝেছিলেন, তাই আরণ্যককেও তার আভাস দিয়ে রেখেছিলেন। কয়েক পা সামনে এগোতেই পুরো জায়গাটার পাওয়ার কাট হয়ে যায়। রাত্রির নিশ্চিদ্র অন্ধকারে ভরে যায় সম্পূর্ণ জায়গাটা। একটা রাতচরা পাখি কর্কশ স্বরে ডেকে ওঠে।
দেবশঙ্কর মহাশয় ফিসফিস করে আরণ্যককে বলে, যাই হয়ে যাক, এখন আর পেছনে ফিরে তাকাবে না। আর আর এই আংটিটা রাখো। এটা পড়ে থাকলে তোমাকে কোনো নেগেটিভ পাওয়ার স্পর্শ করতে পারবে না, কেমন? এরপর দুজনেই এগিয়ে যায় সামনের দিকে ইতিদের বাড়িকে উদ্দেশ্য করে, এবং যতই এগোতে থাকে ততই যেন কেমন এক অদ্ভুত শীতল কিছুর একটা অনুভব ওদের দুজনের চেতনাতেই প্রভাব ফেলতে থাকে, এবং সেই সাথেই ওরা অনুভব করতে পারে যে ওদের পিছনে কেউ বা কারা নির্দিষ্ট ভঙ্গিতে হেঁটে আসছে। এখানে নয় আরণ্যক, এদিকে এসো। দেবশঙ্কর মহাশয়কে অনুসরণ করেই আরণ্যক টর্চ জ্বালিয়ে ইতিদের বাড়ির পিছন দিকে একটা শ্যাওলা ধরা দেওয়ালের সামনে উপস্থিত হয়, এবং সেটিকে খুব সহজেই টপকে পার হয় দুজনে। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় নির্দিষ্ট একটা দিকে, এবং সেদিকে এগোতেই ওদের দুজনেরই কানে স্পষ্ট হয় এক বিশেষ ভঙ্গিতে মন্ত্র উচ্চারণের শব্দ। শীঘ্র সিদ্ধি প্রচ্ছায় সুর সুর ডিগ্নি মহামায়া সাধক প্রিয়ে হিং হিং স্বাহা সর্বর্ষণে সিদ্ধিং প্রত্যং রাত্রে সজায়ামো বিশ্বসং জপতে রিং 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 শীঘ্র সিদ্ধি প্রচ্ছয় সুর সুর ডিগ্নি মহামায়া সাধক প্রিয়ে হিং হিং স্বাহা সর্বর্ষণে সিদ্ধিং প্রত্যং রাত্রে সজায়ামো বিশ্বসং জপতে শীঘ্র সিদ্ধি প্রচ্ছয় সুর সুর ডিগ্নি মহামায়া সাধক প্রিয় হিং হিং স্বাহা হিং হিং স্বাহা। আরণ্যক, দ্রুত চলো। যেই ভয়টা আমরা পাচ্ছিলাম তাই ঘটতে চলেছে। হঠাৎ করেই চারিপাশ এলোমেলো করে ঝড় শুরু হয়। ধুলো, পাতা এবং সেই সাথে ওদের চোখে মুখে ঝাপটা মারতে থাকে তীক্ষ্ণ কিছুর পাখা। স্যার বসে পড়ুন, বাদুড়ের ঝাঁক। স্যার বসে পড়ুন। আরণ্যক, বসার সময় নেই। মুখ কভার করো এবং সামনে মুভ করো। তবে সামনে এগোবে বললেও ওরা অনুভব করতে পারে যে ভূমি ক্রমশ কাঁপতে শুরু করেছে, যেন সেখানে শক্ত মাটি নয়, রয়েছে জেরির মতো থকথকে পিচ্ছিল কিছু। ক্রমশ কম্পনে ওরা দুজন দাঁড়িয়ে থাকতে পারে না, বসে পড়ে ওই ভূমিতেই। কিন্তু দেবশঙ্কর মহাশয়ও এত সহজে অশুভ শক্তির কাছে পরাজয় স্বীকার করার পাত্র নন। কিছুক্ষণ আগেও আরণ্যক যেটাকে দেবশঙ্কর মহাশয়ের ওয়াকিং স্ট্রিক বলে মনে করছিল, সেটা কি এখন তিনি শূন্যে তুলে ধরেন, বিড়বিড় করে কিছু উচ্চারণ করেন। ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। এবং তারপরেই সজোরে তা দিয়ে আঘাত করেন ভূমিতে। আলোড়ন সৃষ্টি হয়, সেই সাথে কম্পন। একটা তীব্র আলোকীয় বিচ্ছুরণ ছড়িয়ে পড়ে, এবং ক্ষীণ সবুজাভ রক্তিম আলোর আভায় আলো আধারিতেও ওরা দেখেন ওদেরকে বৃত্তাকারে ঘিরে ফেলা একাধিক সর্প এবং কঙ্কালের মিলিত অবয়বগুলি সেই আভার স্পর্শে জ্বলতে শুরু করল। তীব্র উৎকট গন্ধ এবং পৈশাচিক চিৎকারে ওদের শ্রবণেন্দ্রিয় বিকল হওয়ার অবস্থা। ওরা দ্রুত নিজেদের কান চেপে ছোটে সামনের দিকে। আরণ্যক, সামনে গিয়ে বাম দিকে, ওইখানেই একটা কুয়ো আছে, এবং যা ঘটনা ঘটছে হয়তো হয়তো সেদিকেই ঘটছে। প্রথম দিন এখানে এসে ভেবেছিলাম হয়তো ওই বদ্ধ কুয়োতে কেবলমাত্র পুঁথি লুকিয়ে রাখা যেতে পারে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যাদের অস্তিত্বকে আমরা সমূলে নির্মূল করতে চাইছি তাদের জগতের সঙ্গে এই বস্তু জগতের তখনই যোগসূত্র সাধন হবে যখন কোনো বদ্ধ জলের আধারে বসে তাদের আহ্বান করা হবে। আর এই বাড়ির বদ্ধ জলের আধার একমাত্র ওই বন্ধ কুয়ো, যা দেখে আপাত দৃষ্টিতে তোমার হয়তো মনে হতেই পারে ওই কুয়ো বন্ধ, যেটা আমিও ভেবেছিলাম, কিন্তু কিন্তু তা একেবারেই নয়। আর এই মুহূর্তে আমাদের ওই কুয়োতেই। কিন্তু স্যার, আর কোনো কথা নয় আরণ্যক, হাতে সময় খুব বেশি নেই, তাড়াতাড়ি চলো এখন। তবে চিন্তা নেই, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়, এটা সঠিক সময় নয়। আগে আমাদের ওই পুঁথির অশুভ শক্তিকে চারিপাশে প্রবাহিত হওয়া থেকে রুদ্ধ করতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই বদ্ধ কুয়োটার সামনে এসে দাঁড়ায় ওরা। কুয়োর ভেতর থেকে ভেসে আসছে মন্ত্র উচ্চারণের ধ্বনি।
বর্ষণে সিদ্ধং প্রত্যং রাত্রে সজাযামো বিশ্বসং জপদে রিং রিং শীঘ্র শুদ্ধি পচ্চয় সুর সুর ডিগ্নি মহামায়া সাধক্রিয়ে। তারা দুজনেই কুয়োর ভেতর মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করে এবং দেখতে পায় একটি বড় পুরানো কোনো বই খোলা রয়েছে সেখানে। সেখানে কি রয়েছে তা স্পষ্ট বোঝা না গেলেও রক্তিম হলুদাভ আভা বিচ্ছুরিত হচ্ছে তার মধ্যে থেকে, এবং একটি নারী মূর্তি খোলা চুলে কালো পোশাক পরিধান করে তারই সামনে। আর কিছু ভাববে বা করবে তার আগেই ওরা দুজনেই একই সাথে আবারও একটা ধাক্কা অনুভব করলো এবং সজোরে ওরা গিয়ে পড়লো ওই কুয়ার ভেতরে। কয়েক মুহূর্তের ব্যবধান, ব্যাস তারপরেই ওরা নিজেদেরকে সামলিয়ে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। এ কি রঞ্জিতা দেবী আপনি? উনি রঞ্জিতা দেবী নন, রঞ্জিতা দেবীর অবয়ব। কারণ কোনো মানবীর শরীর অমন ফ্যাকাশে হতে পারে না। চোখের জায়গায় চোখ নেই, নাকের জায়গায় নাক নেই, কান নেই, কেবল ঠোঁটের অস্তিত্ব রয়েছে যথাস্থানে, এবং সেই ঠোঁটের কাছেই জ্বলছে তার চোখের মণি। তখনই হেসে ওঠে সেই পৈশাচিক অবয়ব। তার উপর যে কুয়োকে ওরা দুজনে প্রথমে শুষ্ক ভেবেছিল, এই মুহূর্তে সেই কুয়োর মধ্যে দাঁড়িয়ে ওরা অনুভব করতে পারছে যে সেখানে জলের অস্তিত্ব রয়েছে। বর্তমানে সেই জলস্তর বাড়তে শুরু করেছে, তবে সেই পুঁথি কিন্তু অদ্ভুতভাবে শূন্যে ভাসমান। দুজনেই যখন পুঁথি এবং কুয়ো নিয়ে সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত, ঠিক সেই সময়েই ওরা দুজনেই শুনতে পায় দূর থেকে ভেসে আসা তীব্র জলোচ্ছ্বাসের শব্দ, যা ভূতলের কোনো অতল গহ্বর থেকে তীব্র প্লাবনের ধারাকে সঙ্গে নিয়ে এগিয়ে আসছে। আরণ্যক, মুভ! ওই পুঁথি বন্ধ করো, আমি বাকিটা দেখছি। কিন্তু আরণ্যক কিছু করবে তার আগেই ধীরে ধীরে ভূমিভাগ সম্পূর্ণ জলের তরে ভিজতে শুরু করে। রঞ্জিতা দেবীর অবয়বও এবারও ধীরে ধীরে পৈশাচিক হাসি হাসতে হাসতে শূন্যে ভাসমান অবস্থায় উপরের দিকে উঠতে থাকে। এরপর দেবশঙ্কর মহাশয় আর দেরি করেন না, দ্রুত সেই পুঁথির কাছে এগিয়ে যান। যথারীতি জল তখন ছুঁয়েছে ওদের কটিদেশ। দেবশঙ্কর মহাশয় একভাবে কিন্তু মন্ত্র উচ্চারণ করে চলেছেন, এবং সেই সাথেই এবার বাইরে পৃথিবীতে আরও তীব্র ঝড়ের সূচনা হয়েছে। ওম রিম ক্লিম চামুণ্ডায় নমঃ, ওম রিম ক্লিম চামুণ্ডায় নমঃ, ওম রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। পুঁথির নির্দিষ্ট একটি অংশকে কেন্দ্র করে লাইটারের আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পুঁথির একটা পৃষ্ঠাও জ্বলে না, যেন জলকণা দিয়েই তৈরি হয়েছে সেই পুঁথি। চারপাশে ভালো করে তাকায় দেবশঙ্কর মহাশয়, তারপর আরণ্যকে উদ্দেশ্য করে বলেন, ওই দেওয়ালের খাঁজ বরাবর উঠে যাও তুমি ওপরে। এখানে থাকা আর তোমার উচিত নয়। তাড়াতাড়ি আরণ্যক, তাড়াতাড়ি। না স্যার, আমি আপনাকে একা ছেড়ে কোথাও যাব না, যা হবার। দিস ইজ মাই অর্ডার আরণ্যক, মুভ! কথাটা বলেই দেবশঙ্কর মহাশয় আরণ্যকে একটা ধাক্কা মারে। জল কোমর ছুঁয়ে ধীরে ধীরে আরও ওপরে উঠছে। সেই সাথেই সেই জলের আশ্রয়ে থাকা সাপদের সদন্তের ছোঁয়া এবং তাদের জিহ্বা স্পর্শ স্পষ্ট অনুভব করতে পারে ওরা। আরণ্যকে শেষ পর্যায়ে ওপরে উঠতে দেখে দেবশঙ্কর মহাশয় আশ্বস্ত হয়, এবং আরণ্যকে অবাক করে দিয়ে উনি জলের তলায় ডুব দেন, এবং জলোচ্ছ্বাসের শব্দের সঙ্গেই এবার ভেসে আসতে থাকে পৈশাচিক হুঙ্কার। আরণ্যক বেরিয়ে তো আসে বাইরে, কিন্তু নিজের প্রিয়তম স্যারকে এভাবে অশুভ শক্তির কাছে পরাজিত হতে দেখে নিজেকে সংবরণ করতে পারে না। ডুকরে কেঁদে ওঠেও, বিলাপের সুরে বলে ওঠে, কেন করলেন স্যার? কেন কেন এমনভাবে হারিয়ে গেলেন? কেন আপনি এভাবে? আর কিছু বলতে পারে না ও। কুয়োর পাশে বসে পড়ে, একভাবে বুক ফাটাক বিলাপে ভেঙে পড়ে। কতক্ষণ ওভাবে ওখানে বসেছিল তা জানে না। হঠাৎ করেই কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই ও চমকে ওঠে। পেছনে ফিরতেই ওর মুখটা
আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। স্যার, আপনি আপনি ঠিক আছেন স্যার? সব রকম সামাজিক দূরত্বকে অতিক্রম করে শক্ত করে জড়িয়ে ধরে আরণ্যক দেবশঙ্কর মহাশয়কে। দেবশঙ্কর মহাশয়ও ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে ওকে শান্ত হতে বলে। আর এখানে নয়, চলো, কাজ শেষ। আর কোনো ভয় নেই। তবে অলৌকিক শক্তি শেষ হলেও জাগতিক ডেঙ্গু ম্যালেরিয়া কিন্তু হতেই পারে। আরণ্যক কি বলবে বুঝতে পারে না। দুজনেই এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাড়ির সামনের দরজা দিয়ে বের হয়। তবে আরণ্যক আরও অবাক হয় যখন দেখে সেখানে আরও 3 জন মানুষ তাদের অপেক্ষা করছে এবং 3 জনই খাঁকি পোশাক পরা। অফিসার, ভেতরে আরও 2টো বডি রয়েছে, রঞ্জিতা উপাধ্যায় এবং এই বাড়ির পরিচারিকা রমা দাসের। অম্বরীশ উপাধ্যায় এবং ইতিমিত্রের মতোই একই রকম মৃত্যু। কিন্তু স্যার, এই ধরনের মৃত্যুর এভিডেন্স আছে আমার কাছে কিছু, তবে আগামীকাল 8টার পর আপনি আমার বাগুইহাটির চেম্বারে আসুন। আমি আপনাকে এভিডেন্স দেব, তবে আইনের পরিভাষায় সেই এভিডেন্সের কোনো গুরুত্ব আছে কি না তা বলতে পারি না। স্যার, আপনার পায়ে তো বোধহয় লেগেছে, ব্লিডিং হচ্ছে। এ চোট বড় সামান্য, এত চিন্তিত হবেন না। আমি ঠিক আছি, বাড়ি গিয়ে ড্রেসিং করে নিলেই হবে। চলো আরণ্যক, ড্রাইভিংটা কিন্তু এখন তুমিই করবে। যশোর রোড ধরে হু হু করে ছুটে চলেছে সাদা রঙের ভ্যাগেনার গাড়িটা। দেবশঙ্কর মহাশয় চুপ করে বসে রয়েছেন, মুখ জোড়া মৃদু হাসি। তবে আরণ্যক কিছুতেই যেন শান্ত হতে পারছে না। বিরাটি মোড়ের থেকে নিমতার রাস্তায় টার্ন নিতেই আরণ্যক দেবশঙ্কর মহাশয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, স্যার, কি করে সম্ভব হলো সবটা? আজ আর নয়, প্রায় 1টা বাজে। চলো, আজ আমার বাড়িতেই থেকে যেও, কাল ব্রেকফাস্ট টেবিলে সবটা বলবো। দীপু মা বাড়ি নেই, তাই তোমার অকওয়ার্ড ফিল করার কোনো জায়গা নেই। ভোরের আলো ফুটতেই আরণ্যক ফ্রেশ হয়ে 7টা নাগাদ দেবশঙ্কর মহাশয়ের সঙ্গে দেখা করে। ওকে দেখেই উনি হেসে ইশারায় বসতে বলেন। তারপর উঠে গিয়ে ঘরের কোণা থেকে গত রাতে যেই ব্যাগটা সাথে নিয়ে গিয়েছিলেন উনি, সেটা নিয়ে এসে টেবিলের ওপরে আরণ্যকের সামনে রেখে বলতে শুরু করেন, অনেক প্রশ্ন জমে আছে তোমার মনে, সেটা আমি জানি। আর আমার পেশা যা, তাতে তোমার মন পড়া আমার জন্য খুব একটা কষ্টকর কিছু নয়। তো আসল বক্তব্যে আসি। তুমি যখন আমার এখানে এসে আহত হলে এবং 3 দিন তোমার জ্ঞান ছিল না, এবং তারপরেও যখন আধা অবচেতন অবস্থায় তুমি ভুল বকছিলে, তখন তোমার সামনে ভেসে উঠেছিল এক অন্য দুনিয়া। সেই সময় আমি আমার পুঁথিগত মনোবিদ্যা এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের বিদ্যা সঙ্গে চর্চা, এই সকল কিছুকে কাজে লাগিয়ে জেনেছিলাম ওই বাড়িতে সেদিন ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এবং সেই সময়েই আমার সন্দেহ হয় ওই ভদ্রমহিলার ওপর, এবং তারপরেই আমি মিসেস উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি। তবে উনি তোমাকে ঠিক যেভাবে ভ্রান্তভাবে পরিচালনা করছিলেন, আমাকেও ঠিক সেভাবেই পরিচালনা করতে চাইছিলেন, তবে পারেননি। হাতে আসে ওনার লেখা ডায়েরি। অম্বরীশ উপাধ্যায়ের বুকশেলফের একটা অংশ অপেক্ষাকৃত অন্ধকার, আর অন্ধকারকেই আরও বেশি প্রশমিত করেছিলেন রঞ্জিতা উপাধ্যায়। হঠাৎ করেই ওনার পরিচারিকা ঘরে এসে কিছু একটা বলায় কয়েক মুহূর্তের জন্য সে ঘর ছেড়ে বেরিয়েছিলেন। ঠিক তখনই সেখান থেকেই তার ডায়েরি আমি নিয়ে আসি। দিওয়ান উপত্যকার ওই ঘটনা সম্পর্কে জানতে পারি, এবং এও জানতে পারি যে উনি যাকে নিজের স্বামী ভেবেছিলেন ফেরবার পথে, তিনি কেবল তার অবয়বে থাকা এক অন্য জগতের অশরীরই মাত্র। এরপর আসে দ্বিতীয় প্রসঙ্গে, অর্থাৎ শেষ প্রসঙ্গে। ওই ডায়েরি পড়েই জানতে পেরেছিলাম ওই পুঁথি থেকে কিভাবে আত্মা জাগরণ সম্ভব। এবং তুমি এও শুনে রাখো এবং জেনে রাখো, ওই পুঁথির শক্তিকে কিন্তু মিসেস উপাধ্যায় ব্যবহারও করতে চেয়েছিলেন, সাময়িকভাবে করেও ছিলেন। ওনার ওই পুঁথি থেকে আত্মা জাগরণের প্রচেষ্টাই মূলত ইতির মৃত্যুর জন্য দায়ী। তবে তিনি সম্পূর্ণভাবে পারেননি কাজটা করতে।
কিন্তু আজকের তন্ত্রাচার সম্পূর্ণ হলে তা সত্যিই এই বস্তু জগতের জন্য, আমাদের চারপাশের এই সুন্দর পৃথিবীর জন্য খুব খারাপ হতো। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম যথাসময়ে, যথা জায়গায়, তাই রক্ষে। কিন্তু স্যার সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি বাইরে এলেন কিভাবে? বলতেই তো যাচ্ছিলাম, শেষ করতে দাও। মূলত পুঁথি থেকে আত্মা জাগরণের জন্য ওই পুঁথির রক্তাভিষেক প্রয়োজন ছিল, এবং সেই রক্তাভিষেকেরও একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। জীবিত নারীর নাভিপদ্মে সেই পুঁথিকে গ্রথিত করতে হবে, এবং যখন সেই নারীর শরীরের সম্পূর্ণ রক্ত ওই পুঁথি গ্রহণ করে নেবে, তখনই খুলে যাবে ভূমণ্ডলের সেই নির্দিষ্ট দুয়ার, এবং সেখান থেকে বেরিয়ে আসবে সেই অতিজাগতিক অস্তিত্বরা। আর সেটাই করার চেষ্টা করেছিলেন রঞ্জিতা দেবী, তবে নিজেও তিনি এই অতিজাগতিক অস্তিত্বদের থেকে বাঁচতে পারেননি। তাই তার ওই অবয়ব আমরা দেখেছিলাম। আমি স্পষ্ট আপনাকে দেখেছিলাম, আপনি ডুবে গিয়েছিলেন এবং শুনেছিলাম এক পৈশাচিক হাহাকার। তাহলে আপনি ফিরে এলেন কিভাবে? এমন তো নয় যে আপনি নন? আমি অবয়ব নই। যদি হতাম তাহলে আমার শরীর থেকে গত রাতে রক্ত বের হতো না, এবং এতক্ষণে আমার চামড়ায় পচন ধরে শরীরের অংশগুলো জোড়া লেগে যেত। কাল ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি কারণ ওই বদ্ধ কুয়োয় ওঠানামা করার জন্য খাঁজ করা থাকলেও আরও একটি ব্যবস্থা ছিল। মূলত ওই কুয়োটি ছিল বেশ কিছু জিনিসের একটি গুদাম অংশ, যেখানে বোঝাই করে রাখা ছিল আরও বেশ কিছু গুপ্ত জিনিস, যদিও সেগুলো যতদূর সম্ভব চোরাই বইপত্তর। এবং আরও ইন্টারেস্টিং কি জানো, এই কুয়োর সঙ্গে যোগসূত্র ছিল মিস্টার অম্বরীশ উপাধ্যায় স্টাডি রুমের। তবে ঈশ্বরের অপার কৃপা, যদি এমনটা না হতো তাহলে হয়তো আমার আর ফেরা হতো না। আমিও হারিয়ে যেতাম ওই মৃত্যু উপত্যকার অভিশপ্ত জলরাশিতে, আর আমার শরীরকে ভর করে তোমাদের মাঝে ফিরে আসতো অন্য কেউ। এত দূর বলে থামে দেবশঙ্কর মহাশয়। তবে আরণ্যকের চোখে লেগে রয়েছে তখনও অবিশ্বাস। তবে এবার সেই অবিশ্বাস সম্পূর্ণ শেষ করবার জন্যই একটা ছোট্ট পেনড্রাইভ এগিয়ে দেন উনি আরণ্যকের দিকে, এবং নিজের ল্যাপটপটাও এনে রাখেন ওর সামনে। প্লেট, আমার মনে হয় তাহলে তোমার আর দ্বিধা থাকবে না। জীবনে যে কয়েকবার এরকম পরিস্থিতির সামনাসামনি হয়েছি, ততবারই এই ছোট্ট হিডেন ক্যামেরা আমার সাথে ছিল, তাই এটা দেখলে তোমার সমস্ত চিন্তা কেটে যাবে। আরণ্যক আর কিচ্ছু বলে না, কেবল পেনড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে, এবং তারপরেই সবটা ওর কাছে ক্লিয়ার হয়ে যায়। সত্যি এতক্ষণ দেবশঙ্কর মহাশয় ওকে যা বলেছে তার সবটাই সত্যি। ফর্চুনেটলি ওনার ওপর কোনো অশুভ শক্তি ভর করতে পারেনি। শেষ হলো শিল্পী চক্রবর্তীর লেখা মৃত্যুপুথির গ্রাস। আগামী সপ্তাহে আমরা হাজির হব আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ আপনাদের কাজ হলো হরর স্ক্রিপ্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা।